ঘটা করে সন্ধ্যা নেমেছে। পৃথিবীর চরণে মাথা ঠেকিয়েছে সূর্য। ঘনালি অন্ধকার শূন্য গগনে। পাখিরা নীড়ে ফিরে গেছে। স্তব্ধ পৃথিবীর নিস্তব্ধ আড়ালে কেউ হয়তো মত্ত হয়ে প্রহর গুনছে তোমাকে কাছে পাওয়ার। ঘরটা অন্ধকার। বাতি নিভানো। হাসপাতালের চিরচেনা স্যাভলনের গন্ধ ছাপিয়ে কৃত্রিম এয়ার কন্ডিশনারের মিষ্টি ফুলেল ঘ্রাণ। রাত্রি আবছা অল্প চোখ মেলল। পিটপিট করল। ঘন গুমট ছাড়া কিছুই কালো কর্নিয়ায় দৃষ্টিগোচর হল না। অতিদীর্ঘ ঘুমের রেশটা কাটতে বেশ সময় লাগল। নড়চড়হীন পার হল ২-৩ মিনিট। একটু সজাগ হয়ে উঠতেই টনক নড়ল। থতমত খেয়ে গেল সে। অনুভব করতে পারছে তার কাঁধের পাশের বালিশে মুখ গুজে তার উপরই উপর হয়ে শুয়ে আছে একজন। মানুষটার হাতের গাঢ় চাপেই নরম বিছানার সাথে লেপটানো বাম হাতটা। আর ডান হাতটা এতক্ষণ ঘুমের মধ্যেও মানুষটার বিশাল পিঠের মাঝখানটায় খুব যত্নে আঁকড়ে ধরেছে রয়েছে। কয়েক সেকেন্ড অতিবাহিত হল একান্ত ঘনিষ্ঠ অনুভূতিতে। রাত্রি মাথা কাত করার চেষ্টা করল। খোঁচা খোঁচা দাড়িতে লেগে জ্বলে উঠল তুলতুলে গাল। মুখ দিয়ে বের হল চাপা আর্তনাদ, উহ। নিভ্রাণ দ্রুত মুখ তুলল। নামমাত্র দূরত্ব। দুনাকের ডগা ছুঁই ছুঁই। চোখে চোখ পড়েছে কিনা স্পষ্ট নয়। স্তূপাকার তীব্র অন্ধকারে একটা ফোঁটা বিন্দুও দৃশ্যমান না। নিভ্রাণ আবারও মুখ ডুবালো কাঁধে। দেহ সার। পিঠের হাতটা সরিয়ে ঘাড়ের ছোট ছোট করে ছাটা চুলের উপর রাখল রাত্রি। যত্ন মেখে বলল, কি হয়েছে? নিভ্রাণ মুখ তুলল না। কথা যেন কানে যায়নি। রাত্রি চিন্তিত ভঙ্গিতে চুলে হাত বুলাল, কি হল? নিভ্রাণ বিছানার চেপে রাখা হাতের জোর বাড়িতে দিল। রাত্রি হকচকাল। কি হল লোকটার? রেগে আছে নাকি? নিভ্রাণ মুখ গুজেই ধীরকণ্ঠে বলল, মেন্টাল স্ট্রেস, খাওয়া দাওয়ায় চরম অনিয়ম, বিপি হাই, এসবের মানে কি? রাত্রি গাল ঘুরাল। এবার দাড়িতে খোঁচা খেলেও শব্দ করেনি। মিনমিনে গলার স্বর, জি। নিভ্রাণ মুখ তুলল। সরাসরি চোখে চোখ রাখল বোধহয়। রাত্রি বুঝতে পারছে একজোড়া নিমগ্ন চোখ হয়তো আকণ্ঠ তৃষ্ণায় ডুবে শহীর চেয়ে রয়েছে। খুব খুব গভীর সেই দৃষ্টি, সেই গভীরতায় হয়তো ডুবা সম্ভব না। না তা পরিমাপ করা সম্ভব তার ছোট্ট মনের অপরিপক্ক স্কেলে। নিভ্রাণ হঠাৎই কপালে কপাল ঠেকাল। অন্যরকম টানটান কণ্ঠে বলল, আমি যদি তোমাকে আজকেই বিয়ে করি তবে কি তোমার কোনো আপত্তি আছে? রাত্রি যেন আচানক কথাটা সামলে উঠতে পারল না। কেমন চিনচিনে একটা অনুভূতি শিরায় উপশিরায় ছিটকে পড়ল। মাথার ভোঁতা যন্ত্রণাটা চড়ে উঠল। তবু কোথায় যেন একটা খুব শান্তি। কোথায় যেন এক আকাশ প্রশান্তি। হাতছানি দিয়ে ডাকছে আদর কন্যা। নিভ্রাণ চোখ বন্ধ করল। আবার বলল, আপত্তি আছে? কণ্ঠের টানটান ভাবটা এবার একটু মৃত। বুক চিরে আসা যন্ত্রণাটা বিদ্রূপ করল হয়তোবা। রাত্রি হাসল। শব্দহীন। সব ছাপিয়ে আলতো করে হাত রাখল নিভ্রাণের দুগালে। কপালে কপালের ঠেকানোটা আরও একটু দৃঢ় করে বলল, আজই? এক্ষুনি? এক্ষুনি? হু। মা জানে। বাকি সবাই জানে। সবাই জানে? সবাই। রাত্রি হেসে ফেলল। হাসিতে কেমন যেন ছন্নছাড়া ভাব। পিছুটান নেই। মুক্ত পাখির মতো ডানা ঝাপটানোর আভাস। জীবনে তো কত কিছুই হুটহাট হয়ে যায়। এবার না হয় একটু স্বার্থপর হয়ে গেল। অন্য সব চিন্তাভাবনা ক্ষণিকের জন্য ভুলিয়ে দিল।
নামহীন অনুভূতিকে নাম দিয়ে দিল। কি হবে বড়জোর? কি ইবা হবে? নিভৃণ অন্ধকারেই যেন সেই হাসি ছুঁয়ে ফেলল। অনুভব করে নিল। মনে মনে তাল মিলিয়ে হেসেও নিল খুবক্ষণ। তবে মুখে বলল, আছে আপত্তি? রাত্রি হাসি থামালো, থাকলে? জোর করব না। কেন করবেন না? হু। রাত্রি চুপ থাকল অনেকক্ষণ। তম্রসারা কি যেন করে গেল। খুব নিরিবিলিতে কি যেন একটা ঘটে গেল হঠাৎই, খুব আকস্মিক। রাত্রি আদুরে গলায় ওর দিল। নেই। নেই। নেই তো। চেপে রাখা হাত ছেড়ে দিল নিভৃণ। উঠে গেল উপর থেকে। পাশের সুইচ টিপে লাইট জ্বেলে দিল। রাত্রি সইতে না পেরে চোখ খিচে ফেলল। হাত দিয়ে দৃষ্টি আড়াল করল। উঠে বসার শক্তি নেই শরীরে। কেমন কমজোর লাগছে। এক হাতে চুল খামছে ধরল সে। আমাকে কি ইনজেকশনটি নোজেকশন দিয়েছেন নাকি? এমন লাগছে কেন? মাথা ধরে আছে। উফ। ঘুমের ইনজেকশন দিয়েছে ডক্টর। কত ফুটবল তুমি জানো? খেয়ালতে থাকে না কোনো দিকে। বলতে বলতে তাকে দুহাতে ধরে উঠিয়ে বেডসাইডে হেলান দিয়ে বসিয়ে দিল নিভৃণ। পাশের টেবিল থেকে ঘোলাটে স্যালাইন পানি তুলে নিল হাতে। ঠোঁটের সাথে ঠেকিয়ে বলল, হ্যাঁ। আমি অসুস্থ না তো। এসব কেন? অসুস্থ না তুমি? ডাক্তার তাহলে কাকে গাদা গাদা ওষুধ প্রেসক্রাইব করল? আমাকে? ডাক্তাররা তো ওসব করেই। সব টাকার ধান্দা। আপনাকে দেখেছে বড়লোক মানুষ। চেহারা সুরতে আভিজাত্য, ব্যাস ধরিয়ে দিয়েছে ওষুধপত্র। চুপ, হা করতে বলেছি। স্যালাইনটুকু একনিঃশ্বাসে শেষ করিয়ে গ্লাস নামালো নিভৃণ। ঠোঁট মুছিয়ে দিতেই রাত্রি বলল, মা কোথায়? আছে। একা তো। ওখানে যাই। নিভৃণ কিছু বলবে তার আগেই দরজায় খটখট। রাত্রি চমকে উঠল। তাকালো দরজার দিকে। দরজা হালকা ফাঁক করে নিশাদ উকি দিল। এক পলক রাত্রিকে দেখেই সালাম দেয়ার ভঙ্গি করল। রাত্রি হতভম্ব। চোখে হাজারখানেক প্রশ্ন। ফ্যালফ্যাল দৃষ্টি। নিশাদ ফিচেল গলায় হাসল। নিভৃণের দিকে তাকিয়ে ঘাড় কাত করে ব্যঙ্গ করে বলল, তোর আজও আপুকে মানানো হবে নাকি আমি কাজী সাহেবকে নিয়ে চললাম? নিভৃণ আজ আর ধমকালো না। বরং হাসি হাসি কণ্ঠে বলল, মেনে গেছে তোর আপু। আসছি যা। সে বিনা বাক্য চাপা হেসে দরজা ভিড়িয়ে বেরিয়ে গেল। রাত্রি হতবাকে কিৎকর্তব্যবিমূঢ়। আপনি কি পাগল? ভাইয়া কোথা থেকে এলো? হসপিটালে কাজী, বিয়ে কিভাবে? নিভৃণ হাসল শুধু। রাত্রির দিকে হাত বাড়িয়ে বলল, দাঁড়াতে পারবে? হাতটা ধরো। মায়ের কেবিনে যেতেই আরও এক দফা অবাক হল রাত্রি। এক দফা বললে ভুল হবে, বরং কয়েক দফা অবাক হল এবং হতেই থাকল অবিশ্রাম। নিশাদ, নাহিদা, নৌশাদ সাহেব সবাই আছেন এই কেবিনে। কাজী সাহেব বসে আছেন প্রস্তুত হয়ে। মামা মামিকে আশেপাশে দেখা গেল না। সবাইকে সালাম দিয়ে মায়ের কাছে যেয়ে বসল সে। চোখের থমকানো ভাবটা কাটেনি এখন অবধি। নিভৃণ সজোরে চাটি মারল নিশাদের মাথায়। এই গাধাটাতে বলেছিলাম আমার কাবার্ডে রাখা বিয়ের শাড়িটা মনে করে নিয়ে আসতে। গাধাটা ভুলে বসে আছে। নিশাদ মাথা ডলল। তবে মুখে মিটিমিটি হাসি নিয়ে বলল, কথা দিচ্ছি আপু, আপনাকে আমি নিজে গুনে গুনে 10টা বিয়ের শাড়ি কিনে একেবারে সাজিয়ে গুছিয়ে নিজ দায়িত্বে 10 বার বিয়ে দিব। মানে ভাইয়ার সাথেই আর কি। এবার শুধু একটু এভাবেই ম্যানেজ করে নিন। রাত্রি ঠোঁট কোণ প্রসারিত করে হাসল। মায়ের দিকে একবার তাকাতেই সে চোখের পাতা নামিয়ে সম্মতিসূচক বার্তা দিয়েছে।
আর কোনো বাধা নেই বিধায় আপত্তি করার মতো কিছু পেল না। নাহিদার মুখে বিস্তর হাসি। যাক অবশেষে। নৌসাদ সাহেব গলা ঝেড়ে বললেন, শুরু করুক তাহলে। ডাক্তাররা এসে আবার কখন ঝামেলা করে। নিভ্রান চেয়ার টেনে বসতে বসতে বলল, করবে না। ম্যানেজ করা আছে সবাইকে। রাত্রি তখন মাথা নিচু করে সবটা হজম করার চেষ্টায় অব্যাহত। গালে অজান্তেই লালাভ আভা। তার বিয়ে হয়ে যাচ্ছে? সত্যি সত্যি? বিয়েটা পড়ানো হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। আচমকা, হুট করেই। কবুল বলার সময়ও রাত্রির মনে হচ্ছিল এখনই বুঝি ঘুমটা ভেঙে যাবে। উঠে দেখবে চিরচেনা বিষাক্ত পৃথিবীর ছোবলে তার মধুর স্বপ্নটা রক্তাক্ত হয়ে গেছে। কিন্তু এরকম কিছুই হল না। স্বপ্নটা ভাঙল না, বরং জন্ম দিল আরও হাজারখানেক নতুন স্বপ্নের। আকাশে মেঘ ডাকছে তখন। গুরুম গুরুম। সাদা মেঘের গুচ্ছ হাততালি দিচ্ছে যেন। প্রাণ উজাড় করে শুভেচ্ছা জানাচ্ছে সদ্য বিবাহিত দম্পতিকে। নিভ্রান খুব গোপনে রাত্রির কানের কাছে ফিসফিস করল, দেখো রাত, আজ বৃষ্টি নামবে। বৃষ্টি নেমে গেছে সময়মতো। প্রকৃতি ভিজছে। ভিজতে ভিজতে কাঁপুনি ধরে যাচ্ছে গাছের ডালে ডালে। অনিলের আক্রমণে তিরতির করে কাঁপছে চকচকে সবুজ পাতা। মেঘবালিকার অবশ্য কোনো দিকে খেয়াল নেই। সে তখন ঘুমে বিভোর। চলন্ত গাড়ির বেগে মাথাটা বারবার কাত হয়ে জানালায় ঠেকে যাচ্ছে। নিভ্রান এক হাতে ড্রাইভ করছে। তার আরেক হাত ব্যস্ত স্ত্রীর পড়ে যাওয়া মাথা সোজা করে দিতে। জানালা খোলা। মেয়েটার মাথাটা সোজা থাকছেই না। বারবার ঠুকে যাচ্ছে জানালায়। অবশ্য এতে তার ঘুমের ব্যাঘাত ঘটছে না বলেই স্বস্তি। ঘুম ভাঙার কথাও না। নিভ্রান নিজ হাতে রাতের খাবারের পর কয়েকটা ওষুধের ফাঁকে একটা আস্ত ঘুমের ট্যাবলেটও খাইয়ে দিয়েছিল। এই ঘুম ভাঙতে ভাঙতে সকাল। জানালার কাচ নামানো। তালমাতাল হাওয়া। পিছের সিটে বসে আছে নিষাদ। মুখের উপর জ্বলছে ফোনের আলো। রুবিনা, নাহিদা, নৌসাদ সাহেব অন্য গাড়িতে আসছেন। এক গাড়িতে তো এত মানুষের জায়গা হবে না। নিভ্রান অবশ্য রুবিনাকে এই গাড়িতেই আনতে চেয়েছিল, কিন্তু নৌসাদ সাহেবের নাকি নিভ্রানের উপর একরত্তি বিশ্বাস নেই। সে নাকি রাত্রির খেয়াল রাখতে পারবে না। মেয়েটার শরীর অসুস্থ। সে রাগের বশে কখন কি করে ঠিক নেই। তাই নিষাদকে পাঠিয়েছে সাথে। উল্টোপাল্টা কিছু হলেও যেন নিষাদ সামলাতে পারে। আর রুবিনার খেয়াল রাখার জন্য ওখানে নাহিদা আছে। রাত্রির মাথাটা এবার বেশ জোরেসোরেই বাড়ি খেল। নিভ্রান টার্ন নিচ্ছিল বিধায় খেয়াল করতে পারেনি। নিষাদ গর্জে উঠল, বাবা তো ঠিকই বলেছে। ভাবির মাথা তো আজ ঠুকতে ঠুকতেই ফেটে যাবে। তুই তো বিয়ে করেই বউয়ের মাথা ফাটিয়ে রীতিমতো হসপিটালে ভর্তি করবি। বুক নাই তোর? হ্যাঁ, বুক নাই। বুক ছাড়া মানুষ তুই? নিভ্রান ভ্রু কুচকাল। ঘাড় ফিরিয়ে নিষাদকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিল। নিষাদ তখনও কটমটে চোখে চেয়ে রয়েছে। রাত্রির দিকে তাকাতেই দেখল মেয়েটা নেতিয়ে আছে। গাড়ির স্পিড স্লো করল সে। হাত বাড়িয়ে আলতো করে মাথাটা টেনে নিল বুকে। গায়ের ওড়না গুছিয়ে দিল। ঘুমে অচেতন রাত্রিও কিভাবে যেন টের পেল প্রিয় মানুষটার উষ্ণতা। তন্দ্রাঘরেও সে কেমন করে যেন গুটিয়ে গেল বুকের মাঝে। নিষাদ চোখ নামাল। মিটিমিটি হেসে বলল, তুই তো বেশ নির্লজ্জ হয়ে গেছিস ভাই। এবার আমাকেও নির্লজ্জ হওয়ার সুযোগ করে দে। নিভ্রান হাসল। বাবার সাথে মাত্রাতিরিক্ত রেষারেষি হলেও ভাইয়ের সাথে তার কোনো দ্বন্দ্ব নেই। একেবারে অচেনা ছেলেমানুষী রূপটা কেবল নিষাদের সামনেই প্রকাশ পায়। রাত্রির মাথায় হাত বুলাতে বুলাতে সে ঠাট্টার সুরে বলল, দিব এক থাপ্পড়। সারাদিন তো বাবার আদেশে উঠানামা করতে করতেই তোর কোমর বেঁকে যায়।
বিয়ে করে বউকে কোলে নেয়ার আগে দেখবি বাবা তোকে কোলে নিয়ে বসে আছে। মাথায় হাত বুলিয়ে বলছে, ওরে আমার একমাত্র সোনার টুকরো ছেলেটা। বাবার কোল ছেড়ে কোথাও যেও না। নিষাদ হাসল। তবে এই হাসিতে কেমন যেন একটা মন খারাপের আভাস, তিক্ততার ছোঁয়া। নিভ্রান না বললেও সে বুঝে যে নিভ্রানের একটা চাপা অভিমান আছে বাবার উপর। সে ভাবে বাবা হয়তো তাকে বেশি অগ্রাধিকার দেয়। সেবার ঝগড়াঝাটির রেশ ধরে বাবা যখন ব্যবসার সব দায়িত্ব নিষাদকে দিয়ে দিল তখন থেকেই কেমন যেন নিজেকে গুটিয়ে একা করে ফেলল সে। আলাদা ফ্ল্যাটে থাকতে শুরু করল। তারপর থেকে শুধু দূরত্ব আর দূরত্ব। আমি বাবার একমাত্র ছেলে না ভাই। তুই কেন বুঝিস না বাবা তোকে সমান ভালোবাসে। তুই নিজেও জানিস তুই মিথ্যা বলছিস নিষাদ। নিভ্রানের কণ্ঠটা এতটাই গম্ভীর, ব্যথাময় ছিল যে বয়ে যাওয়া বাতাসগুলাও বুঝি থমকে গেল। পরিবেশটাও কেমন আর্স্ট হয়ে উঠল। নিভ্রান সহজেই ধরে ফেলল ব্যাপারটা। চঞ্চল নিষাদও তখন একদম চুপচাপ। ড্রাইভ করতে করতেই নিভ্রান বুঝল যতবার ভেজা দমকা হাওয়া শরীর ছুঁচ্ছে ঠিক ততবারই রাত্রি থরথর করে কেঁপে উঠছে। তার সাথে লেপ্টে যাচ্ছে। নিভ্রান নিজের পাশের কাজটা সুইচ টিপে উঠিয়ে দিল। নরম গলায় ডাকল, নিষাদ। হুম। ও পাশের কাজটা একটু তুলে দে তো ভাই। ওর শীত করছে বোধ হয়। কিভাবে কাঁপছে দেখ। নিষাদ হেসে ফেলল আবারও। সামনে ঝুঁকে জানালা লাগিয়ে দিল। তুই কাউকে এতটা ভালোবাসতে পারবি, আমি কখনো ভাবিনি ভাই। নিভ্রান একনজর রাত্রির ঘুমন্ত মুখের দিকে চেয়ে আবিষ্ট কণ্ঠে ওর দিল, আমিও ভাবিনি। ভোরের আলো যখন প্রায় ফুরিয়ে গেছে, আকাশ থেকে ঝিমানো মেঘ ছুটি নিয়ে তেজি সূর্যের আবির্ভাব ঘটছে, তখনই অবিরাম চলতে থাকা গাড়ির ঘূর্ণায়মান চাকাটা রেহাই পেল। গাড়ি থামল নিভ্রানের বাসার গেটে। সিটবেল্ট খুলতে খুলতেই নৌসাদ সাহেবদের গাড়ি পেছনে এসে দাঁড়াল। এত তড়িঘড়ি করে ঢাকায় ফেরার কারণ হল রুবিনাকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দিয়েছিল সন্ধ্যার পরই। শুধু মাথার ক্ষতটায় ড্রেসিং করতে হবে রোজ আর কিছু ওষুধপত্র। ওখানে নিভ্রানের চেনা পরিচিত কেউ থাকে না। আর রাত্রির মামার বাসায় থাকার তো প্রশ্নই উঠে না। তাই হোটেল টোটেলের ঝামেলা না করে আজই ফিরে আসল। নিভ্রান বলে দিয়েছে রুবিনা তার ফ্ল্যাটেই থাকবে রাত্রির সাথে। রাত্রি অবশ্য আপত্তি করেছিল কিন্তু নিভ্রান তাকে এক ধমকে থামিয়ে দিয়েছে তখন। বলেছে তার সাথেও এখন রুবিনার একটা সম্পর্ক আছে। রাত্রি যেন নাক না গলায়। নিষাদ গাড়ি থেকে বেরোতেই নৌসাদ সাহেব জিজ্ঞেস করলেন, মেয়েটা ঠিক আছে তো? নিষাদ ওর দেবার আগেই নিভ্রান দরজা খুলল। নৌসাদ সাহেব এগিয়ে গেলেন। রাত্রিকে নিভ্রানের বুকের মাঝে দেখে কিছুটা অপ্রস্তুত হলেন। চাপা লজ্জা পেল নিভ্রানও। তবে রাত্রিকে ছাড়ল না। এক পলক চোখাচোখি হল। নিভ্রান দৃষ্টি নামিয়ে গাঢ় কণ্ঠে বলল, নামতে তো দিবেন? নৌসাদ সাহেব সরলেন না, বরং রাত্রির কপালে আলতো করে হাত ছুঁয়ে আতকে উঠে চিবিয়ে চিবিয়ে বললেন, গাটা গরম হয়ে আছে দেখছি। খালি তো পারো পাগলামি করতে। কে অসুস্থ কে সুস্থ সেটা দেখার তো সময় নেই। বলেছিলাম ঘুমের ওষুধ পুরোটা দিও না, ভেঙে দাও। একটা আস্ত পাওয়ারফুল ট্যাবলেট এইটুকুন মেয়েটার সহ্য হবে? নিভ্রান চোখ বুঝল। রাগ সংবরণ করল। এই মানুষটা আর পারেই বাকি? ওর ভুল ধরতে পারা ছাড়া? সে নিজের ইচ্ছায় রাতকে ওষুধ দিয়েছে? ডাক্তারই তো বলেছে পুরোটা খাওয়াতে। রাত্রি যত স্ট্রেস ছাড়া আরামে ঘুমাবে ততই ভালো। তবে মুখে এসব কিছুই বলা হলো না। শুধু বলল, সরুন, নামতে দিন। নৌসাদ সাহেব চেতে উঠলেন, পারো কি শুধু একরোখাপনা ছাড়া?
সারাটা দিন পুরো ওলট পালট করে বিয়ে করলে। মেয়েটার উপর দিয়ে এত ধকল গেল সেটার কোনো তোয়াক্কাই নেই। তোমার বাবা আমি। আর যেখানে যাই করো না কেন, অন্যর মেয়েকে নিয়ে এমন উড়োস্বভাব আমি সহ্য করব না বলে দিলাম। আপনি হয়তো ভুলে যাচ্ছেন ও এখন আমার স্ত্রী। আমার সম্পূর্ণ অধিকার আছে। অন্যর মেয়ে বলাটা কি আদৌ সমীচীন? বিয়ে করেছ বলে কি যা ইচ্ছে তাই করবে? মেয়েটা আমার মেয়ের মতো। ওর সাথে তো তোমাকে এভাবে অত্যাচার করতে দিব না আমি। নিভ্রান চিল্লিয়ে উঠল এবার। আপনার কোনো দিন দিয়ে মনে হচ্ছে আমি ওর সাথে অত্যাচার করছি? নিশাদ এগিয়ে এলো। বাবার হাত টেনে সরিয়ে বলল, বাবা, এখানে চিৎকার চেঁচামেচি করো না। উপরে যাও, আমরা আসছি। নৌসাদ সাহেব গেলেন না। নাহিদা রুবিনাকে নিয়ে ভেতরে ঢুকে গেছে ততক্ষণে। রাত্রিকে বুক থেকে সরিয়ে বেরিয়ে এলো নিভ্রান। ওপর পাশে যেয়ে দরজা খুলে বাবার সামনেই পাজাকোলা করে কোলে তুলে নিল তাকে। গেট পেরিয়ে ঢুকতে ঢুকতে গলা বাড়িয়ে বলল, গাড়িটা পার্ক করে দিস নিশাদ। নিজের ঘরেই রাত্রিকে শুইয়ে দিয়েছে নিভ্রান। ঘরে এসি চলছে। মেয়েটা রীতিমতো ব্ল্যাঙ্কেটের ভিতর মাথা ঢুকিয়ে দিয়েছে। ইতিমধ্যেই রুবিনাকে জিজ্ঞেস করে জেনেছে, রাত্রি নাকি ছোট থেকেই ঠান্ডা একদম সহ্য করতে পারে না। অল্পতেই দাঁত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। মেয়েটা খুব উষ্ণপ্রিয়। নিভ্রান আনমনেই হাসল। সে ছোট থেকে এসিতে অভ্যস্ত। বাসা থেকে বের হওয়ার পর সামান্য লিফট দিয়ে নিচে নেমে গাড়ি পর্যন্ত পৌঁছাতেই ঘেমে একাকার হয়ে যায় শরীর। তারপর গাড়িতে এসি। অফিসেও সারাদিন এসির মধ্যে। আর মেয়েটা কিনা ঠান্ডা সহ্য করতে পারে না? হা, বাইরে প্রায় সকাল হয়ে গেছে। রুবিনার শোয়ার ব্যবস্থা করে দিয়ে এসেছে সে। বাকি সবাইও হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। কম খাটুনি তো হয়নি। একদিনে যে আবার একদিনে ফিরে আসা, যে সে ব্যাপার নয়। ঘরের বাতি নিভিয়ে রাত্রির পাশেই শুয়ে পড়ল নিভ্রান। কনকনে ঠান্ডায় জমে আসা বিছানায় একটুখানি তপ্ত সংস্পর্শ পেয়ে সুরসুর করে নিভ্রানের অনেকটা কাছে চলে গেল রাত্রি। নিভ্রান হঠাৎই হাসল। এসির রিমোটের বাটন চেপে তাপমাত্রা কমিয়ে দিল আরও কয়েক ডিগ্রি। পর্দার ফাঁক দিয়ে দিনের আলো চিকচিক করছে সাদা মেঝেতে। ঘর আলোকিত। রাত্রি চোখ মেলল। মনে হচ্ছে চোখ দুটো কেউ চোখা পেন্সিল দিয়ে গুতিয়ে ভোঁতা বানিয়ে দিয়েছে। কি অসহ্য ভার মাথা। শরীরে এক ফোঁটা শক্তি পাচ্ছে না। ফুরবল লাগছে। দুহাতে মোটা ব্ল্যাঙ্কেট সরিয়ে ভেতর থেকে মাথা বের করল সে। এটা নিভ্রানের রুম। রুমে অবশ্য নিভ্রান নেই। রাত্রি মাথা চেপে ধরল। কাল রাতে হাসপাতালের ক্যান্টিনে খাওয়া দাওয়ার পর মায়ের কাছে গেল, তারপর একসময় খুব ঘুম ঘুম পেল। সে কি ঘুমিয়ে গেছিল? অবশ্য রাতে তাদের রওনা দেয়ার কথাই ছিল, কিন্তু সেখান থেকে এখান অবধি চলে এলো টের পেল না। অদ্ভুত। এত গাঢ় ঘুম তো তার কোনো কালেই হয় না। একটু একটু করে উঠে বসল সে। অগোছালো চুল খোপা করতে করতেই হালকা করে দরজা ফাঁক করার শব্দ হল। চকিতে মুখ তুলে তাকাতেই নিশাদকে দেখা গেল। এক পলক চোখাচোখি হতেই মুখে খুশির ঝলক খেলে গেল নিশাদের। উচ্ছ্বাসে ফেটে পড়ল সে। ও আল্লাহ, অবশেষে ঘুম ভেঙেছে আপনার। ওদিকে তো বাবা ভাইয়ার মধ্য বিস্তর কথাযুদ্ধ লেগে যাচ্ছিল। রাত্রি থতমত খেয়ে চেয়ে রইল। অস্ফুট স্বরে বলল, জি। তার বোকা বোকা হতভম্ব চাহনিতে নিশাদ হেসে ফেলল। নিভ্রান নাস্তার টেবিল ছেড়ে উঠে এসেছে। নিশাদ সরে দাঁড়াল। নিভ্রান দরজা হা করে খুলে ভেতরে ঢুকল। উদ্দেশ্য খাবার টেবিলে বসা নৌসাদ সাহেবকে দেখানো যে রাত্রির কিছুই হয়নি। একটা ঘুমের ওষুধ খেলে মানুষ মরে যায় না।
নৌশাদ সাহেব ঘাড় ঘুরিয়ে শান্ত দৃষ্টিতে একবার বিছানায় বসা রাত্রিকে দেখে নিলেন। পর চোখ ফিরিয়ে বেশ জোরে স্বরেই ঠান্ডা গলায় বললেন, নাহিদা, তুমি যাও তো মেয়েটার কাছে। তোমার ছেলে দেখবে এখনই ধমকাধমকি শুরু করে দিবে। মাথা তো রাতদিন গরমই থাকে। নিভ্রান কথাটা শুনেও কোনো রকমে হজম করে নিল। ফোন বাজছে। বাটন চেপে আওয়াজ বন্ধ করল সে। রাত্রির গালে কপালে হাতের উল্টোপিঠ ছোঁয়াতে ছোঁয়াতে বলল, ঠিক আছো? রাত্রি নিচু গলায় ওর দিল, জি। নাহিদা হাতে নিজের শাড়ি নিয়ে এসেছেন। রাত্রির জামাকাপড় আনা হয়নি এখনো। নিভ্রান একটু পর যেয়ে তার বাসা থেকে সব জিনিসপত্র নিয়ে আসবে। নাহিদা শাড়িটা বিছানার উপর রাখলেন। তোমার তো জামাকাপড় আনা হয়নি। আপাতত গোসল করে এই শাড়িটা পরে নাও, যাও। রাত্রি মাথা নাড়াল। নিশাদ যে আবার খাওয়ার মন দিয়েছে। নৌশাদ সাহেবও চুপচাপ খাচ্ছেন। মাকে দেখা যাচ্ছে না ওখানে। নাহিদা চলে যেতেই রাত্রি আমতা আমতা করল, মা কোথায়? নিভ্রান ফোন কানে নিয়ে কথায় ব্যস্ত ছিল। রুবিনার ড্রেসিং করার জন্য একটু পর ডাক্তার আসার কথা। সে জন্যই একটু কথা বলে নিল। ঠিক সময়ে যেন চলে আসে। রাত্রি প্রশ্ন করতেই ফোন নামিয়ে মুচকি হাসল সে। আন্টি উনার ঘরে আছে। তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর নিয়ে যাচ্ছি। রাত্রি গোসল করল খুব কম সময়ে। বেলা গড়িয়ে গেছে। আজ আর ভার্সিটিতে যাওয়া হবে না। গতকালও যেতে পারেনি। ইম্পর্টেন্ট ক্লাসগুলো মিস হয়ে গেল। কনুইয়ে সাদা তোয়ালে ঝুলিয়ে সে যখন হালকা সবুজ রঙের সুতি শাড়ি পরে বেরোল, নিভ্রান যেন বিষম খেল কয়েকবার। ভেজা চুলগুলো দেখে গলা মরুভূমির মতো শুকিয়ে গেল যেন। আগা থেকে পানি গড়িয়ে পিঠের ব্লাউজ ভিজিয়ে দিয়েছে। নাহিদার ব্লাউজ রাত্রির এমনই খুব ঢিলে হয়। কাঁধে থাকছে না। এর আগের বারও এমনই হয়েছিল। বউ হয়ে মেয়েটার ধ্বংসাত্মক রূপ যেন চোখে বেঁধে যাচ্ছে। রাত্রি চুল মুছছিল। নিভ্রান হেঁটে তাকে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ের খুলল। সেফটি পিন বের করল। পিছে দাঁড়িয়ে বলল, দেখি চুল সরাও, ব্লাউজটা একটু টেনে আটকে দেই। নেমে যাবে না আর। রাত্রি ওর দিল না। ইতস্তত ভঙ্গিতে আয়নার তাকাল। কাপড়টা কাঁধের থেকে সত্যিই নেমে যাচ্ছে বারবার। নিভ্রান তার দিকেই তাকিয়েছিল। বিধায় চোখে চোখ পড়ে গেল। রাত্রি তোয়ালে সরাল। চুল একপাশে আনল। নিভ্রান কয়েক সেকেন্ড সহির্চে থেকে ব্যস্ত ভঙ্গিতে দুপাশ থেকে বাড়তি কাপড় টেনে একসাথে করে সেফটি পিন আটকে দিল। আটসাট হয়ে লেগে গেল ব্লাউজটা। নিভ্রান সরে দাঁড়াল, হয়েছে? হু। চুল মুছে চলো। ব্রেকফাস্ট করতে হবে। ডাক্তার এসেছে। ব্যান্ডেজ বদলে দিচ্ছে রুবিনার। রাত্রি বসে আছে পাশেই। হাতে খাবারের প্লেট। বাড়ির সবার খাওয়া শেষ, শুধু সেই খায়নি। নিশাদ আর নিভ্রানও সেখানেই দাঁড়িয়ে আছে। রুবিনার কপালে ব্যান্ডেজ করা শেষ হলে নিভ্রান ডাক্তারকে নিয়ে বেরিয়ে যায়। নিচ পর্যন্ত দিয়ে আসবে হয়তো। সে চলে যেতেই রাত্রি মুখ খুলল। এতক্ষণ নিভ্রানের ভয় কিছু বলনি। যদি রাগারাগি করে। নিশাদের দিকে চেয়ে খাবার চিবাতে চিবাতে বলল, সকালে কি হয়েছিল? আপনি তখন কি বলছিলেন? নিশাদ মুচকি হেসে ওর দিল, আপনার জামাই আর শ্বশুরের মধ্যে সেই রকম লেগেছিল ভাবি। ভাইয়া আপনাকে ঘুমের ওষুধ খাইয়ে দিল কাল। তারপর তো আপনি সেই যে রাত 10টার দিকে ঘুমোলেন। সারা রাস্তা সকাল গড়িয়ে গেল, তবুও আপনার ঘুম ভাঙল না। বাবা ভেবেছে ঘুমের ওষুধের জন্য আপনার শরীর খারাপ করেছে। আর ভাইয়া তো জানেনই একটু মেজাজ করে কথা বলে। সে নিয়েই আর কি।
রাত্রি মনোযোগ দিয়ে শুনল। এই ঘুমের ওষুধই তবে তার গভীর ঘুমের রহস্য। হায়, মানুষটা তার এত যত্ন করে কেন? ডাক্তার একটু বলেছে শরীর খারাপ, তাতেই মাথা খারাপ হয়ে গেছে। তবে মনে এখনো শত শত প্রশ্ন কিলবিল করছে। নিষাদের দিকে মাথা নাড়িয়ে রুবিনাকে বলল সে। আমি অজ্ঞান হবার পর মামামামি কই গেল? তাদেরকে তো দেখলামই না আর। রুবিনা হাফ ছেড়ে বললেন, ছেলেটা যেভাবে শাসিয়েছে তোর মামামামি আর এজন্যে কিছু বলার সাহস পাবে না। পুলিশেই দিয়ে দিত, মামলা করবে। তোকে অন্য কেবিনে নিয়ে গেল কোলে করে। তোর মামা আবার একটু বাজে কথা বলেছে। ব্যাস, সে কি রাগ! আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। অনেক বলে কয় তোর দোহাই দিয়ে শেষমেশ শান্ত করলাম, নয়তো তোর মামামামি এতক্ষণে জেলে থাকত। রাত্রি থমথমে গলায় বলল, শান্ত করলে কেন? উনাদের জেলেই দেয়া উচিত ছিল। নির্যাতন, হত্যাচেষ্টা মামলা দিল, সুরসুর করে ধরে নিয়ে যেত। ধুর, ওরা আর কিছু করবে না। মামলা টামলায় কত ঝামেলা হয়। যা হয়েছে ভালোই হয়েছে। রাত্রি ওর দিল না। মন ভাবছে লোকটার হঠাৎ বিয়ে করার ঝোঁক উঠল কেন কাল? নিশ্চিত মামা তাদেরকে জড়িয়েই কিছু বলেছিল। তাই হয়তো এত হুড়মুড় করে সব বৈধ করে নেয়া। নিষাদ ফোনে কিছু করছিল। রাত্রি জিজ্ঞেস করল, আচ্ছা, আপনারা ওখানে গেলেন কখন? নিষাদ ফোন থেকে মাথা তুলে বলল, আমরা গেলাম বিকেলের দিকে। ভাইয়া সকালে ফোন করে বলল, যাই হোক, সেভাবেই হোক আমি যেন সব কাগজপত্র রেডি করে বাবা মা আর কাজী নিয়ে ঠিক সন্ধ্যার আগে সেখানে পৌঁছে যাই। সে বিয়ে করবে, আর ভাইয়া যেটা একবার বলে সেটাই করে। তাই আমিও কোনোরকম আপত্তি না করে মা বাবাকে বগলদাবা করে তড়িঘড়ি করে ছুটলাম চট্টগ্রামে। বুঝলেন? রাত্রি থেমে গেল। নিভৃণ চলে এসেছে। আর কিছু না বলাই শ্রেয়। বিকেলের বিদেয় ঘণ্টা বেজে গেছে। আকাশে গোলাপি আর নীলের সমারোহ। পশ্চিম দিকটা পুরো গোলাপি, যেন একথকা গোলাপ ফুল ভেসে রয়েছে নীলসাগরে। রাত্রি চুপচাপ দাঁড়িয়ে ছিল ব্যালকনিতে। নিভৃণ, নিষাদ কেউ নেই বাড়িতে। দুপুরের পর দুজনে কোথায় যেন বেরোল, তারপর আর ফিরেনি। নাহিদা আর নৌশাদ সাহেব ঘুমাচ্ছেন। মাও নিজের ঘরে শুয়ে পড়েছে। নাহিদা তাকেও রেস্ট নিতে বলে গিয়েছিল, কিন্তু ঘুম আসছে না কিছুতেই। দূরে একটা নদী দেখা যায় এখান থেকে। স্বচ্ছ পানি, রূপালী রোদ সোনার মতো ঝিলমিল করছে। নৌকাগুলো চলছে বোঝা যায়, কিন্তু স্পষ্ট নয়। রাত্রি মন ভরে শ্বাস নিল। তার জীবনে কখনো এত ভালোবাসা আসবে এ যেন কল্পনার মতো। বাবা মারা যাওয়ার পর সে পুরোদস্তর ভেবেই নিয়েছিল জীবন থেকে সব রং ফিকে হয়ে গেছে, আর কখনো তার জীবন রঙিন হবে না। অথচ সাদা কালো এই শহরে তার জন্য যে কেউ একমুঠো লাল আবির নিয়ে অপেক্ষা করছে কখনো ভাবেনি। কখনো না। দরজা খোলার শব্দ। রাত্রি পিছে ফিরল। কয়েক কদম সামনে এগিয়ে রুমে উকি দিল। নিভৃণ দাঁড়িয়ে আছে। বিছানার দিকে চোখ পড়তেই দেখল বিছানা ভরা শপিং ব্যাগ দিয়ে। রাত্রি হকচকাল। এগুলো কি? বাকিটা বলতে বলতেই নিষাদ ঢুকল রুমে। দুহাতে ব্যাগ, বেশ ভারী বোঝা যাচ্ছে। নিষাদ রাত্রির দিকে এক ঝলক তাকিয়ে শ্বাস আটকে বলল, আপনি এত পড়াশোনা করেন? বাপরে বাপ, আপনার পড়াশোনার ভারে আমিই নুয়ে যাচ্ছি। ও আল্লাহ! আরে স্বর্ণা, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? নিভৃণ সরে দাঁড়াল। নিষাদ ব্যাগ দুটো উঠিয়ে বিছানার উপর রাখল। উপর থেকে বোঝা যাচ্ছে ভেতরে বই খাতা। নিষাদ দুহাত ঝাড়তে ঝাড়তে বলল, এই এখানে ভাইয়া মার্কেটের সব শাড়ি উঠিয়ে এনেছে।
আপনার আগামী 10-12 বছরের মতো চলে যাবে। রাত্রি শব্দ করে হেসে ফেলল। মানুষটা সবসময় ঠাট্টা করে। নিভ্রান আলতো করে চাটি মারল নিষাদের মাথায়। নিষাদ হাসতে হাসতেই বেরিয়ে গেল। নিভ্রান দরজা আটকে দিল ভেতর থেকে। রাত্রি ব্যাগগুলো একটু আধটু ফাঁক করে দেখল। শাড়ি বোঝাই। পাগল নাকি আপনি? এত শাড়ি দিয়ে কি করব আমি? নিভ্রান শার্টের বোতাম খুলতে খুলতে বলল, ওই যে 10-12 বছর পরবে। রাত্রি হতাশ স্বরে বলল, আমি শুধু শুধু টাকা নষ্ট করলেন। আমার তো জামা ছিলই, সেগুলোও তো এনেছেন দেখছি। আর কি দরকার ছিল? নিভ্রান শার্ট খুলে গেঞ্জি পরল। এক হাতে রাত্রিকে কাছে টেনে চুলের খোপা খুলে পিঠে ছড়িয়ে দিতে দিতে নরম গলায় বলল, দরকার ছিল বলেই এনেছি। সালোয়ার কামিজও সব বাইরে গেলে পরবে। আমার সামনে শুধু শাড়ি পরবে। বুঝলে? রাত্রি দমে গেল, হেরে গেল। আলতো করে নিভ্রানের পিঠ জড়িয়ে বুকে মাথা রাখল। বিষণ্ণ কণ্ঠে বলল, একটা কথা বলি? নিভ্রান ভ্রু কুচকাল। মাথার পিছে হাত রেখে বলল, বলো। রাত্রি ছোট্ট করে শ্বাস ফেলল। হাতের বন্ধন দৃঢ় করে বলল, আপনি আমাকে বিয়ে করেছেন, এর মানে তো এটা নয় যে আমাকে সবসময়ই আপনার টাকায় চলতে হবে। আমি নিজের খরচ নিজে চালাতে একটা অন্যরকম শান্তি পাই। মাস শেষে যখন নিজের কষ্টের টাকা দিয়ে কিছু করি, সত্যি বলছি আমার খুব খুব আনন্দ হয়। হ্যাঁ, আপনি হয়তো বলবেন আপনার সব তো আমারও। মানছি, তবু আমি যদি টিউশনি করি, তারপর ভার্সিটি শেষ হলে জব করি, আপনার কি কোনো বারণ আছে? নিভ্রান হাসল। চুলে হাত বুলিয়ে কোমল কণ্ঠে বলল, ধুর পাগল মেয়ে, আমার বারণ থাকবে কেন? তোমাকে বিয়ে করেছি, বন্দি করে ফেলিনি। তোমার আনন্দতে আমি কেন বাধা হব? এসব নিয়ে চিন্তা করে কেউ? আমি তোমাকে কখনো জোর করব না। রাত। নদীর জলটা এখন রূপালি রঙের। চাঁদের আলোর সে কি তেজ! পুরো নদীটাকে রূপার অলঙ্কারে ভরিয়ে দিয়েছে যেন। ঝলমলে চাকচিক্যে জলের রূপ কয়েক সহস্র বেড়ে গেছে। সম্মোহন লেগে যায়। সন্ধ্যা থেকে বইখাতা গুছিয়ে আলমারি খুলে বসেছে রাত্রি। এত শাড়ি কাপড় রাখবে কোথায়? নিভ্রানের জামা কাপড় সরাবে নাকি? তাকে ফ্যালফ্যাল করে আলমারির দিকে চেয়ে থাকতে দেখে ল্যাপটপ রেখে এগিয়ে এলো নিভ্রান। নিজের শার্টগুলো একদম কোনায় চাপিয়ে অনেকটা জায়গা বের করে দিল। তারপর আবার চুপচাপ যেয়ে ল্যাপটপের সামনে বসে পড়ল। রাত্রি হাসল মনে মনে। একটা একটা করে শাড়ি নিয়ে সাজিয়ে সাজিয়ে রাখল। হঠাৎই শার্ট দিয়ে ঢেকে যাওয়া নিচের জায়গাটা থেকে কিছু একটায় হাত লাগতেই ভ্রু কুঁচকে গেল তার। একটু টান দিতেই দেখল লালরঙা বিয়ের বেনারসি। কি সুন্দর কাজ করা! এই শাড়িটার কথাই তবে সেই দিন বলছিল নিভ্রান। উইয়ে নিষাদ নিয়ে যেতে ভুলে গিয়েছিল। রাত্রি হাতে তুলে নিল। আলতো করে আঙ্গুল বুলিয়ে বলল, আপনি এটা কখন কিনেছেন? নিভ্রান তাকাল। ঘাড় বাঁকিয়ে রাত্রির হাতের শাড়িটা দেখে ভাবলেশহীন কণ্ঠে বলল, অনেক আগে। অনেক আগে মানে? কেন কিনেছিলেন? নিভ্রান উঠে দাঁড়াল। রাত্রির পিছে দাঁড়িয়ে আলমারির তাকে এক হাত ঠেস দিল। পিঠের সাথে বুক ছুঁয়ে যেতেই অপ্রস্তুত ভঙ্গিতে কুঁকড়ে গেল রাত্রি। হাতটা একটু কাঁপল। নিভ্রান তার কাঁপুনি তোয়াক্কা না করে কাঁধে থুতনি ঠেকিয়ে ফিসফিস করে বলল, মনে আছে তোমার সাথে যেদিন দ্বিতীয়বার দেখা হল? তুমি কদম ফুল নামিয়ে দিতে বললে। আমি ভুলক্রমে একটু কাছাকাছি এসে যেতেই সেই যে তোমার গাল দুটো লাল হয়ে উঠল। সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম এই রাঙাবতীকেই আমার লাগবে। আমার দেয়া লাল বেনারসি শুধু এই মেয়েটাই গায়ে জড়াবে, আর কেউ না।
সেদিন তোমার বাসা থেকে আসার সময় মার্কেট থেকে বিয়ের শাড়ি কিনে তবেই বাড়ি ফিরেছিলাম আমি। বুঝলে? রাত্রি বাক্যহীন, শব্দহীন, স্তব্ধ, বিমূঢ়। টুপ করে এক ফোঁটা পানি পড়ল শাড়ির উপর। কান্না কি তবে সুখেও আসে? আসে তো। 100 বার আসে, 1000 বার আসে। নতুবা সে কেন কাঁদল? তার তো কোনো দুঃখ নেই। নিভৃতের চাপা হাসি মিলিয়ে গেল। কাঁধ থেকে থুতনি উঠিয়ে রাত্রিকে সামনে ঘুরাল সে। রাত্রি মাথা নুইয়ে রেখেছে। শব্দহীন অশ্রুপাত। গাল বেয়ে ঠোঁটের কাছে যেয়ে জমা হচ্ছে নোনা পানি। নিভৃত গালঠোঁট মুছিয়ে দিল। চিবুকে তর্জনী রেখে মাথা উঁচু করাল। গোলাপি অধরে নিষ্পলক চেয়ে থেকে নম্র গলায় বলল, তুমি কি শুধু আমাকেই পাও কেঁদে কেটে ভস্ম করে দিতে? অন্য কারো সামনে তো কখনো কাঁদতে দেখি না। সবসময় বেছে বেছে একমাত্র আমাকেই কষ্ট দেয়া? রাত্রি ঠোঁট কামড়ে ধরল। কান্না ভেজা কণ্ঠে বলল, আপনি এমন করেন কেন? আমি কি করলাম? সব তো আপনিই করেন। নিভৃত হাসল। হাসলে তার চোখের কোণে ভাঁজ পড়ে। কি যে সুন্দর দেখায়। রাত্রি নাক টেনে তপ্ত কণ্ঠে বলল, খবরদার। হাসবেন না। নিভৃতের কপালে ভাঁজ পড়ল। হাসি থামার বদলে আরও প্রশস্ত হল। চোখের কোণটা আরও সুন্দর হল। রাত্রি মুখ কুঁচকে সরে গেল। শাড়িটা আগের জায়গায় রেখে নিভৃতকে সরিয়ে আলমারি বন্ধ করল। রাতের খাবার খাওয়ার পর একটু বই নিয়ে বসেছিল রাত্রি। নিভৃত তখন বাইরে গিয়েছিল কেন যেন। দরজায় নখ হতেই বসা থেকে দাঁড়িয়ে গেল সে। হাত থেকে বই রেখে দ্রুত যে দরজা খুলতেই দেখল নৌশাদ সাহেব দাঁড়িয়ে আছেন। বিনীত ভঙ্গিতে সরে দাঁড়িয়ে নৌশাদ সাহেবকে ঢোকার জায়গা করে দিল সে। নৌশাদ সাহেব ঠোঁট এলিয়ে হাসলেন। মেয়েটার আচার আচরণ, আদব কায়দার মুগ্ধ না হয়ে পারেন না তিনি। একটু উচ্ছৃঙ্খলতা নই কোনো কিছুতে। এমনিতে ছেলের কোনো কিছু পছন্দ না হলেও এই ব্যাপারে ছেলের পছন্দ বেশ পছন্দ হয়েছে তার। রাত্রি আমতা আমতা করল, উনি তো বাইরে গিয়েছেন। নৌশাদ সাহেব সোফায় বসে বললেন, না না, ওর কাছে আসিনি। তোমার সাথেই একটু কথা বলতে আসলাম মা। কাল সকালে তো চলেই যাব। তোমার তো আবার ভার্সিটি আছে তখন, আর সময় পাব না। বসো। রাত্রি পাশে বসল। নামানো কণ্ঠে বলল, কাল চলে যাবেন কেন? আমরা তো এখানে থাকি না মা। চলে তো যেতেই হবে। পারলে তোমাকেও সঙ্গে নিয়ে যেতাম। কিন্তু আচ্ছা, বাদ দাও। খাওয়া দাওয়া ঠিক অমতো হয়েছে? রাত্রি মাথা নাড়াল। নৌশাদ সাহেব লম্বা শ্বাস ফেললেন। মেয়েটা খুব চুপচাপ স্বভাবের। অযথা কথা বলে না একদম। ছেলের রাগ সম্পর্কে জানেন তিনি। রাগ উঠলে কোনো দিকে হুঁশ থাকে না। ছোট থেকেই এমন। এই মেয়েটাকে একা রেখে যাবে যদি রাগের বশে কিছু হয়ে যায়? সংসারে তো কত কিছু নিয়েই ঝগড়া বাঁধে। তিনি হালকা গলায় বললেন, শোনো মা, নিভৃত তোমাকে বিয়ে করেছে ঠিক, কিন্তু যদি কখনো ও তোমার সাথে অন্যায় আচরণ করে, কখনো যদি তোমার গায়ে হাত তুলে, তুমি কিন্তু চুপ করে থাকবে না। তোমার বাবা নেই। আমিই তোমার বাবা। আমাকেই বাবা ডাকবে। তোমার বাবা থাকলেও নিশ্চয় এই কথাগুলোই বলতেন। আমরা চলে যাবার পর তোমার গায়ে একটা ফুলের টোকা পড়লেও তুমি হয় আমাকে জানাবে, নয়তো নাহিদাকে জানাবে। ঠিক আছে? কোনো ভয় পাবে না। রাত্রি অসহায় চোখে চেয়ে রয়েছে। মানুষ এত ভালো হয়? এই পরিবারটাকে না দেখলে হয়তো জানাই হতো না। কিন্তু নিভৃত আর তার বাবার মাঝে এত দূরত্ব কেন? একটু ভালো করে কথা বলে না দুজন? একটু বিশ্বাস নেই? মাথা নিচু করে মিনমিন করল সে।
উনি কখনো আমার গায়ে হাত তুলবেন না বাবা। নৌশাদ সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, সে আমি জানি, তবুও যদি কখনো এমন হয় তুমি সহ্য করে থাকবে না। রাত্রিজি আচ্ছা বলে সম্মতি দিতেই দরজা খুলে গটগট করে নিভৃণ ঢুকল। বাবাকে আর চোখে দেখে নিয়ে থমথমে চেহারায় ব্যালকনির দিকে পা বাড়াতেই নৌশাদ সাহেব ডেকে উঠলেন, ওকে ওষুধগুলো খাইয়েছ? নিভৃণ দাঁড়িয়ে গেল। ছোট্ট করে বলল, খাওয়াবো একটু পরে। পরে কেন? রাতের খাবারের পর খাওয়াতে বলেছে না? আধ ঘন্টা পর দিতে বলেছে। নৌশাদ লাগবে সাথে সাথেই বললেন, আধ ঘন্টা হয়ে গেছে। ঘড়ি দেখো। আর ঘুমের ওষুধ দিও না আজ। নিভৃণ আরও কিছু বলার আগেই রাত্রি তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বলল, আমি খেয়ে নিচ্ছি। নিভৃণ এগিয়ে এলো। রাত্রিকে সরিয়ে ড্রয়ের খুলে প্রেসক্রিপশন মিলিয়ে ওষুধ বের করতে করতেই নৌশাদ সাহেব কাছে এসে রাত্রির মাথায় হাত রেখে বললেন, তাহলে আসি, সকালে হয়তোবা আর কথা হবে না। একটু আগেই বেরিয়ে পড়ব তো। রাত্রি মাথা কাত করল। নৌশাদ সাহেব বেরিয়ে গেলেন। রাত্রি যে দরজাটা আটকাল। বসো এখানে। বিছানার দিকে ইশারা করল নিভৃণ। হাতের 4-5টা ট্যাবলেট। রাত্রি বসল। দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, ঘুমের ওষুধও আছে? উহুম। দেইনি। শরীর ফুরবল হয়ে যায় তোমার। রাত্রি চাপা হাসল। লোকটা নিজের বাবার কথা মানে কিন্তু প্রকাশ করে না। ঠান্ডা যুদ্ধ। রাত্রি বসে আছে বিছানায় হেলান দিয়ে। গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টানা। নিভৃণ আবার ব্যালকনির দরজা বন্ধ করে এসি ছেড়ে দিয়ে শাওয়ার নিতে গিয়েছে একটু আগে। তাকে অবশ্য ঘুমাতে বলে গিয়েছে কিন্তু ঠান্ডায় কতে না পেরে সে উঠে বসেছে। বিছানায় রিমোটটাও খুঁজে পাচ্ছে না। এত ঠান্ডায় থাকে কিভাবে মানুষ? ঈষৎ দাঁতে দাঁত লেগে যাচ্ছে। নিভৃণ বেরিয়ে এলো একটু পরেই। গায়ে আধভেজা ধূসর টি শার্ট, কালো ট্রাউজার, গলায় টাওয়াল ঝুলিয়ে এক হাতে চুল ঝাড়ছে। রাত্রিকে বসে বসে মাথার উপর ব্ল্যাঙ্কেট টেনে রাখতে দেখেই হেসে ফেলল সে। এভাবে বসে আছো কেন? ঘুম আসছে না? রাত্রি মাথা বের করল। ফর্সা চেহারা ফ্যাকাশে সাদা, শুভ্র মেঘের টুকরো যেন। শুকনো গলায় সে বলল, আপনি এত রাতে গোসল করেন কেন? ঠান্ডা লাগে না? নিভৃণ গলা থেকে টাওয়ালটা নামিয়ে সোফায় রাখল। রাত্রির কাছে এগিয়ে আসতে আসতে বলল, লাগবে কিভাবে? মানে? নিভৃণ বসে পড়ল পাশে। ব্ল্যাঙ্কেটটা টেনে নামিয়ে দিল। কিছু একটা দেখে সন্দিহান কণ্ঠে বলল, ব্লাউজের সেফটি পিন খুলোনি? কেন? ঘুমালে বিঁধে যাবে তো। দেখি। বলেই ঝুঁকে গেল সে। কাঁধের পাশ দিয়ে মাথা গলিয়ে পিঠের দিকে তাকাল। রাত্রি উসখুস করছে। নিভৃণ হাসল। সাবধানে সেফটি পিনের খুলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এত কাঁপাকাঁপি করো কেন? রাত্রি প্রত্যুত্তর করল না। নিভৃণ ঘরের বাতি নিভিয়ে দিয়ে পাশে শুয়ে পড়তেই গুটিসুটি হয়ে গেল সে। লজ্জা করছে খুব। লোকটা হয়তো কালো পাশে শুয়েছে কিন্তু সে তো আর চেতনায় ছিল না। নিভৃণ সহজেই বুঝল তার দ্বিধা। বালিশের নিচ থেকে এসির রিমোটটা বের করে তাপমাত্রা কমিয়ে ঠান্ডা বাড়িয়ে দিল সে। রাত্রি হত্যবিহল দৃষ্টিতে চেয়ে বলল, কি করেন? আমার শীত করে তো। নিভৃণ আবছা অন্ধকারেই চোখে চোখ রাখল। কি যেন বলল চোখে চোখে। রাত্রি বুঝল নাকি না জানে না কিন্তু খানিক বাদে নিজে থেকেই কিছুটা চেপে এলো নিভৃণের দিকে। নিভৃণ মুচকি হাসল। আদরমাখানো নরম হাতে তাকে কাছে টেনে নিতে নিতে বলল, আমার নিরুত্তাপের শহরে একমাত্র উত্তাপ হয়ে এসেছ তুমি।
তুমিহীন আমি যে আবার তীব্র শীতলতায় কাবু হয়ে যাব প্রিয়তমা। শৈত্যপ্রবাহে হিম হয়ে যাবে হৃদয়, তোমার উত্তাপটা যে আমার ভীষণ ভীষণ প্রয়োজন। ঘরে প্রকট নীরবতা। এয়ার কন্ডিশনারের ভনভনে ক্ষীণ একটা সুর শোনা যাচ্ছে। পর্দা টানা, আলো নেভানো। সূর্যের তেজ নেই আজ। পর্দা ফুঁড়ে কেমন আবছায়া সাদা। নিভ্রানের ঘুম ভাঙল 7টার দিকে। রাত্রি তখন তার শক্তশান্ত বাহুতে মাথা রেখে ঘুমাচ্ছে। আলুথালু শরীরটা ঠান্ডায় চুপসে গেছে। এদিকে একটু উষ্ণতার ঠাঁই পেয়ে ঘনিষ্ঠ হয়ে শুয়ে আছে সে। নিভ্রান হাই তুলল। ব্ল্যাঙ্কেট সরালো উপর থেকে। অপ্রস্তুত ভাবটা যেন আচমকাই দলবল নিয়ে হানা দিল মুখ জুড়ে। রাত্রির শাড়ির আঁচল তার বুকের উপর লুটোপুটি খাচ্ছে। অনাবৃত নারী দেহের দিকে চেয়ে কিছুক্ষণ কেটে গেল খুব নিভৃতে, অত্যন্ত অন্য চোখে। ভিন্ন অনুভূতিতে তপ্ত হয়ে উঠল পুরুষালী মন। বিচলিত ভঙ্গিতে দৃষ্টি সরাল নিভ্রান। চোখের পলক পড়ছে ঘন ঘন। শ্বাসপ্রশ্বাস অতি তীব্র। বুকের উপর থেকে আঁচল সরিয়ে রাত্রির কাঁধে টেনে দিল সে। ঘুমের ঘোরে মেয়েটার খেয়াল হয়নি হয়তো। ঘুমন্ত তৈলাক্ত মুখটা কি আশ্চর্য সুন্দর। ফোলা ফোলা চোখের নিচে তাকালেও যেন শান্তি মিলে। পাশ থেকে রিমোট নিয়ে এসি অফ করে দিল নিভ্রান। গাল ছুঁয়ে দেখল রাত্রির শরীর বরফ ঠান্ডা। শীতে কাবু খোদ তুষারকন্যা যেন অগ্নিমানবের কাছে একটুখানি উত্তাপের আশ্রয় লেপ্টে রয়েছে। নিভ্রান আবার হাই তুলল। আঙ্গুল দিয়ে চোখ ডলল। রাত্রি বাহুতে মাথা রেখেছে রাত 2টোর দিকে। এরপর থেকে আর একরত্তি নড়েনি সে। রাতের ঘুমে ব্যাঘাত ঘটে যায় যদি। পিঠের হাড় ব্যথা করছে। শরীরে মনে হচ্ছে জং ধরে গেছে। অফিসেও যেতে হবে আজ। বিয়ে, বাকি গোছগাছ করে নেওয়া সব মিলিয়ে একদিন একদম কাজ থেকে দূরে ছিল। কত মিটিং পেন্ডিং পড়ে আছে। আবার শুরু ব্যস্ততা। এক হাতে রাত্রির মাথাটা আলগা করে উঠিয়ে বাহু সরিয়ে নিল নিভ্রান। খুব সাবধানে বালিশ নিচে নামিয়ে সেখানে শুইয়ে দিল। একটু পর ডেকে দিবে। ভার্সিটি আছে। তার জন্য মেয়েটার পড়ালেখায় কোনো সমস্যা হোক সে চায় না। মুখ হাত ধুয়ে ওয়াশরুম থেকে বেরোতেই দরজায় খটখট। এত সকালে কে এলো? মা বাবার তো এতক্ষণে রওনা হয়ে যাওয়ার কথা। গলায় ঝুলানো টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে দরজা খুলল সে। বাইরে নিষাদ। সাদা শার্ট আর বাদামি রঙের প্যান্ট পরা চওড়া কাঁধের সুপুরুষ যুবক। নিভ্রান ভ্রু কুঁচকে বলল, রওনা দিসনি এখনো? দিব তো, ভাবির সাথে দেখা করতে আসলাম। নিভ্রান ঘাড় বাঁকিয়ে বিছানায় তাকাল। ও কি দিল নিষাদ? রাত্রি তখনও গভীর ঘুমে। নিষাদ সোজা হল। তুই কি সবসময় ঘুমি পাড়িয়ে রাখবি? বিয়ের দিন থেকে এই যে ঘুম পাড়াচ্ছিস। বিয়ের আগে ঘুম, বিয়ে করে ঘুম। এখানে এসেও ঘুম। ভাবি তো ভাববে সে জামাইবাড়ি এলো নাকি ঘুমের ওষুধের কারখানায়। জামাই ধরে ধরে 3 বেলা ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে। নিষাদ আরও কিছু বলতে যাচ্ছিল তার আগেই নিভ্রান চোখ রাঙাল। ও নিজেই ঘুমাচ্ছে। আমি কিছু করিনি। তা করবি কেন? তুই শুধু ঘুমাতেই দে। বিয়ের অভাবে বাবা ডাক তো শুনতেই পাচ্ছি না। এখন তোর মতিগতি দেখে বোধ হচ্ছে চাচ্চু ডাকটা শোনার ভাগ্য হবে না। নিভ্রান বিস্ফোরিত কণ্ঠে বলল, বিয়ের মাত্র 2 দিন হয়েছে। তো? নিভ্রান হেসে ফেলল। কাঁধে চাপড় মেরে বলল, মা কোথায়? নিচে নেমে গেছে। হুম, ভেবেছে তোরা ঘুম তাই আর বিরক্ত করেনি। আসি তাহলে। দরজাটা আটকে দিয়ে যা। নিভ্রান মাথা নাড়াল। দরজা আটকে দেয়ার আগমুহূর্তে নিষাদ চিরচেনা ঠাট্টা বাদ দিয়ে বিষণ্ণ কণ্ঠে বলল,
তুই একদিন ভাবিকে নিয়ে বাসায় আসলেই পারিস ভাই। ওরে নিভৃণ মলিন হাসল শুধু। ঘুম থেকে উঠেই ঘড়ির দিকে তাকিয়ে ছোটখাটো একটা কান ফাটিয়ে দেয়া চিৎকার করে উঠল রাত্রি। নিভৃণ সবে একটু শেভিং ফোম মেখেছে গালে। রেজার দিয়ে একটা টান দিতেই রাত্রির চিৎকারে হাত কেঁপে গেল তার। কেটে গেল অনেকখানি। গালের পাতলা চামড়া কেটে বেরিয়ে এলো রক্ত। সাদা শেভিং ফোমে লাল রক্ত মেখে একাকার। নিভৃণ হন্তদন্ত হয়ে রেজারটা নামিয়ে বেরোতে বেরোতে বলল, কি হয়েছে? রাত্রি তখন দ্রুত বিছানা থেকে নামছিল। নিভৃণের প্রশ্নের ওড়ে না তাকিয়েই সে বলল, কিছু হয়নি, আপনি আমাকে। বলতে বলতেই তাকাল সে। নিভৃণের রক্তমাখা গাল দেখে দ্বিগুণ জোরে চিৎকার করে উঠল, হায় আল্লাহ! আপনার গাল! কি করেছেন? আল্লাহ! আতঙ্কে কণ্ঠ কাঁপছে রাত্রির। কেমন একটা ব্যথা, যন্ত্রণা, ভয়ের আভাস। যেন কাঁটাটা তারই কেটেছে। নিভৃণ সে অবস্থায় ঠোঁট টেনে হাসল। রক্তগুলোকে ধন্যবাদ দিতে মন চাচ্ছে। তাদের জন্যেই তো প্রেয়সীর উৎকণ্ঠা দেখা সৌভাগ্য হল তার। তাকে হাসতে দেখে মেজাজ চড়ে গেল রাত্রির। নিভৃণের হাত টেনে ওয়াশরুমে নিয়ে যেয়ে বেসিনের কল ছেড়ে হাত ভেজাল সে। নরম করে গালের ফোম আর রক্ত মুছে দিতে দিতেই কাদো কাদো হয়ে এলো এতক্ষণের রুগ্নমূর্তি চেহারা, বাচ্চা নাকি আপনি? একটু দেখে করবেন না। এমন করলে হয়? নিভৃণ হেসে ফেলল আবারও। এই রাতের কুঁচকে আসা চোখ, উপচে আসা কান্না, কান্না আটকে রাখার জন্য থরথর করে কাঁপা ওষ্ঠ। সবই তো তার ব্যথায় ব্যথিত হবার বহি প্রকাশ। নিভৃণ একটু ঝুঁকল। গালের রাখা হাতের কবজি ধরে চোখ মিলিয়ে বলল, পুরো গালটা কেটে ফেলি? ক্ষতবিক্ষত হয়ে যাক সব। আমার জখম দেখে তুমি আরও অস্থির হও। তোমার অস্থিরতায় আমিও একটু শান্তি পাই। ক্ষতটাও না হয় এই নরম ছোঁয়াই সেরে উঠুক। শেষের কথাটা শোনামাত্র হাত সরানোর চেষ্টা করল রাত্রি। নিভৃণ ছাড়ল না। রাত্রি চোখ নামিয়ে বলল, আপনি সত্যি পাগল, পুরোদস্তর পাগল। নিভৃণ এলো চুল কানের পিছে গুজে দিতে দিতে বলল, চিৎকার করলে কেন তখন? রাত্রি ছোট্ট গলায় বলল, দেরি হয়ে গেছে, আমি কখনো এত দেরিতে উঠি না। ক্লাস শুরু হয়ে যাবে 40 মিনিট পর। নিভৃণ হেসে বলল, দেরি হবে না। ধীরে সুস্থে ফ্রেশ হও। ব্রেকফাস্ট করি। তারপর আমি পৌঁছে দিব সময় মতো। রাখেন আপনার ফ্রেশ হওয়া। আগে ব্যান্ডেড লাগিয়ে দেই, চলুন। শাড়ি বদলে থ্রিপিস পরে নিয়েছে রাত্রি। বেগুনি রঙের কামিজের সাথে বেগুনি ওড়না মাথায়, মেয়েটা যেন একটা সদ্য ফোটা রুয়েলিয়া ফুল। মন কাড়া বেগুনি রং। রুবিনার সাথে দেখা করে, একসাথে নাস্তা করে বেরিয়ে পড়ল তারা। গাড়ির ভিতর বসে রাত্রি একমনে বলল, জানেন, মা যে আমার সাথে থাকে। এই যে আমি সকালে উঠেই মাকে দেখতে পাই। হাত বাড়ালেই জড়িয়ে ধরতে পারি। আমার না বিশ্বাস হয় না। সত্যি বিশ্বাস হয় না। রাতে রাত্রির বেরোতে দেরি হল। 8টার জায়গায় এখন 8টা 35। রাস্তার হলুদ হেডলাইটের আলোয় নিভৃণকে দেখা যাচ্ছে। রাস্তার ওপাশে গাড়ি পার্ক করে দরজার সাথে হেলান দিয়ে এদিকে ফিরে রয়েছে সে। কানে ফোন। রাস্তার এদিক ওদিকে চোখ বুলাতে বুলাতে কথা বলছে। কপালের ভাঁজ আর মুখভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে ফোনের ওপর পাশের মানুষটার সাথে তুমুল বাকবিতণ্ডতা হচ্ছে। নেভি ব্লু শার্টের ইস্ত্রি নষ্ট হয়ে গেছে। এক হাত কনুই পর্যন্ত গুটানো, আরেকটা ফুলহাতা। গালের ব্যান্ডেইডটা নেই। জায়গাটা লাল হয়ে আছে। রাত্রি জিভ দিয়ে ঠোঁট ভেজাল। লোকটার মেজাজ চরম খারাপ হয়ে আছে।
সে যে দেরি করেছে এখন কি তাকেও বকবে? গেটের সামনে রাত্রিকে দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ খারাপেও চেহারা ঠান্ডা হয়ে গেল নিভ্রানের। ঠোঁটের কোণে ফুটে উঠল হাসির রেখা। রাত্রি ততক্ষণে রাস্তা পার হয়ে প্রায় এসে পড়েছে। নিভ্রান সোজা হয়ে দাঁড়িয়ে এক হাত বাড়িয়ে দিল। রাত্রি কাছে আসতেই এক কদম এগিয়ে ভরা রাস্তায় মাথা টেনে ছোট্ট করে চুমু খেল কপালে। ক্লান্তি পাখি যেন ফুরুত করে উড়াল দিল। অতি ক্ষুদ্র এই ভালোবাসার প্রকাশেই স্তব্ধ হয়ে গেল রাত্রি। চোখের কোণে জমা হল বিন্দুকণা। রাস্তার আলোতে চিকচিক কর উঠল জল। নিভ্রান তাকে এক হাতে আগলে ধরে কথা বলছে। ফোনের মানুষটার সাথে সেই আগের মতোই। রূঢ় কণ্ঠ, ধমকাধমকি। 2-3 মিনিট সেভাবেই কেটে গেল। রাত্রি চুপসে দাঁড়িয়ে আছে। নিভ্রান গম্ভীর গলায় বলল, আইল কল ইউ লেটার। ফোনটা কেটে হাতঘড়িতে সময় দেখল সে। গাড়ির দরজা খুলতে খুলতে বলল, এত দেরি হলো যে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। রাত্রি আমতা আমতা করল। কোনো রকমে বলল, আমি আসলে। নিভ্রান অর্ধেক ঢুকে তার সিটবেল্ট বেঁধে দিল। দরজা লক করে বলল, ক্লান্ত দেখাচ্ছে রাত। বসো, আমি ঠান্ডা পানি কিনে আনি। বাসায় এসে আবার জামা বদলে শাড়ি পরে নিয়েছে রাত্রি। খয়েরি রঙের একটা সুতি শাড়ি। গোসল থেকে বেরিয়ে আধভেজা চুলে সাদা তোয়ালে পেঁচিয়ে খাবার গরম করার জন্য রান্নাঘরে ঢুকল সে। বুয়া সব রান্না করেই যায়। এখন শুধু গরম করে খেতে হবে। সব তরকারি গরম করে টেবিলে সাজিয়ে রুমে গেল সে। নিভ্রান সোফায় বসে ফোন স্ক্রুল করছে। রাত্রি ঢুকতেই তার চোখ আটকাল নিষিদ্ধ জায়গায়। রাত্রি তোয়ালে খুলে চুল ঝাড়ছে। মোমের মতো মসৃণ চেহারায় পানির ছিটা ফোটা। শাড়ির আঁচল কোমরে গোজা। নিভ্রান ফোঁস করে শ্বাস ফেলল। এই মেয়ের খামখেয়ালিপনা শেষ হবার নয়। তাকে অনুভূতির উত্তাল সাগরে চুবিয়ে চুবিয়ে মারবে, তবু একবারে ডুবতে দিবে না। কি অসহ্য, কি দুর্বিষহ। রাতের খাবার খাবেন? উঠেন। নিভ্রানের ধ্যান ভাঙল। মোহ কাটল আবার কাটল না। আবারও ফোনের দিকে দৃষ্টি স্থাপন করে সে বলল, হুম। রাতে খাবেন না? খাবো তো। রাত্রি তোয়ালেটা ব্যালকনিতে শুকাতে দিয়ে ফিরে এলো। তাড়া দিয়ে বলল, চলেন। নিভ্রান উঠে দাঁড়াল। দৃষ্টি ঘুরাতে ঘুরাতে রাত্রির বাহু ধরে কাছে টেনে কোমরে গোজা আঁচলটা খুলে দিয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সামলে থাকোনো একটু। মুহূর্তেই বিহবল চোখে তাকাল রাত্রি। নিভ্রান তার দৃষ্টি উপেক্ষা করে কানের কাছে ফিসফিস করল, আমি কিন্তু বেসামাল হবার পথেই আছি। খাবার শেষে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে রাত্রি। নিভ্রান রুমে অফিসের কি সব কাগজপত্র নিয়ে বসেছে। তাই আর বিরক্ত করেনি। সহির দৃষ্টি নিবন্ধিত কালো কুচকুচে পানিতে। নদীর পানিরও কত রূপ। একবার মন কাড়ে, একবার ভয় জাগায়। আজকে চাঁদ উঠেনি। উঠলে হয়তো এই বিভৎস রূপ হতো না জলের। রূপালী সৌন্দর্যে স্নিগ্ধতা ছড়াত সে। কাঁধের দিকটায় গরম নিঃশ্বাস। রাত্রি চমকে উঠল। পিছে ফিরার আগেই তার পিঠে বুক ঠেকিয়ে দুপাশ দিয়ে রেলিংয়ে হাত রাখল নিভ্রান। লম্বা হওয়ার রাত্রি তার বুক অবধি আসে। তার দৃষ্টি অনুসরণ করেই নিভ্রান আচ্ছন্ন কণ্ঠে বলল, কি দেখছ এভাবে? রাত্রি আমতা আমতা করল। মানুষটা একটু এভাবে কথা বললেই তার কণ্ঠনালীতে শব্দজট বেঁধে যায় যেন। গোছানো কথাও অগোছালো হয়ে যায়। সময়ও যেন ধীরে ধীরে চলে। পার হতেই চায় না। রাত্রির নীরবতা দেখে নিভ্রানি মুখ খুলল। ধীর কণ্ঠে বলল, আমি কাছে এলেই যত আমতা আমতা তোমার। রাত্রি ফট করে বলল, নদী দেখছিলাম। হুম।
নদী দেখছিলে? নদীতে কি আছে? আপনি জানতো, কাজ করেন। আপনার এখানে কি? নিভ্রান দুষ্টুমি মেখে বলল। এখানেই তো আমার সব। রাত্রি উসখুস করল। লজ্জামাখানো অধৈর্য কণ্ঠে বলল। যান না। চলবে।